হিন্দু সম্প্রদায়ের হার্ট, যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে, সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দেশ আমাদের সবার। আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এটা আমরা মানি না। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না। ধর্মে কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে, এটা তার নিজস্ব ব্যাপার। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না। ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই। সুতরাং এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নেই। আমরা সকলে বাংলাদেশী, আমরা সকলেই দেশের নাগরিক। এটা আমার যে অধিকার থাকবে, আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি যে দলেরই হন না কেন, সমান নাগরিক অধিকার তিনিও ভোগ করবেন। কিন্তু আমরা সবাই সাক্ষী, ইতিহাসের সাক্ষী। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি। সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয়, আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করা। কারা সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা করলো? মূলত তিন ধরনের মানুষ। আওয়ামী লীগের বেশ কিছু নেতা, ইতিমধ্যে কিছু তারা ধরাও পড়েছেন, এবং সিলেটের সংখ্যালঘুরা, হিন্দু এবং বৌদ্ধরা স্পষ্টভাবে বলেছেন যে তাদের উপর যতগুলি হামলা হয়েছে সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। নমস্কার, এই খোলা একটা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণের জন্য অতিথি হিসেবে পেয়েছি অর্ক ভাদুড়ীকে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে অর্ক এর আগেও এসছে। অর্ক গ্রেট ব্রিটেনের দৈনিক সংবাদপত্র মর্নিং স্টারের সাংবাদিক এবং জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন মিডিয়া দ্য ইন্টারন্যাশনাল ম্যাগের এক্সিকিউটিভ এডিটর। অর্ক, তুমি আন্তর্জাতিক পরিস্থিতির উপরে গভীরভাবে নজর রাখো এবং বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি তুমি প্রতিনিয়ত লক্ষ্য রাখছো। আমি প্রথমে তোমাকে বলবো যে তুমি একটু সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের দর্শকদের কাছে একটুখানি তুমি জানাও প্রথমে, তারপরে আমরা ধাপে ধাপে অন্যান্য প্রশ্নে আসবো। সুব্রতদা, গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর, তারপরে কিছুদিন বাংলাদেশের অবস্থাটা শোচনীয় হয়েছিল। অন্তত 3-4 দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না, কোনো প্রশাসন ছিল না, পুলিশ বাহিনী কাজ করছিল না এবং সেনাবাহিনীর অবস্থাও ভীষণ, তারাও খুব অপ্রস্তুত অবস্থার মধ্যে ছিলেন, এবং যার ফলে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় নানা রকমের সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে যেটা খুব বারবার করে সামনে আসছে, নিশ্চয়ই আমরা সেই নিয়ে পরে আলোচনা করব, যেখানে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। আবার একই সঙ্গে প্রচুর অহিন্দু মানুষ যারা ধর্মে হিন্দু নন, তাদেরও কিন্তু লুটপাট, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, এরকম ঘটনাও ঘটেছে। তবে এর সঙ্গে খুব ইন্টারেস্টিং কয়েকটা ফিচার আমরা দেখতে পাচ্ছি। মানে যে কোনো বড় বিপ্লব, গণ অভ্যুত্থান বা কাউন্টার রিভলিউশন বা যাই বলুন, রাজনৈতিক পট পরিবর্তন যখন হয় তখন বোধহয় এগুলো আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে ঢাকায় ডাকাতির গুজব। মানে গোটা ঢাকায়, পরশু দিনের আগের দিন গোটা ঢাকায় মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ি থেকে শুরু করে মানে সর্বত্র গোটা ঢাকায় রটে গেল যে গোটা ঢাকায় নাকি ডাকাতি হচ্ছে, এবং একই সময় রাত্রিবেলা 1টা-1:30টার সময় গোটা ঢাকা জুড়ে নাকি ডাকাতি হচ্ছে, এরকম সোশ্যাল মিডিয়া এরকম গুজব ছড়িয়ে পড়লো। এবং তারপরে দেখা গেল এটা একেবারেই মূলত গুজব। মানে কিছু কিছু ডাকাতির ঘটনা ঘটেছে 4-5 জায়গায়, কিন্তু আদতে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু একদম মানে মানুষের মধ্যে মানে ঘটনা যা ঘটছে তার থেকেও অনেক বেশি পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে, এবং যেটা ভীষণ স্বাভাবিক।
এবং একটা ইন্টারেস্টিং জিনিস এই সময় ঘটছে যে ঢাকার বিভিন্ন জায়গায় মানুষজন তারা রাস্তায় নেমে আসছেন ডাকাত প্রতিরোধ করবেন বলে। এবং বেশ যখন দেখা যাচ্ছে সেই অর্থে ডাকাত নেই, তখন সেই রাত্রিবেলার মানুষের জমায়েতগুলো অনেক সময় ক্রিকেট খেলা বা খিচুড়ি রান্না করে খাওয়ার দিকে চলে যাচ্ছে। আমি দেখলাম, আমার খুব মজা লাগলো দেখে যে মোহাম্মদপুরের একটা ইভেন্ট তৈরি হয়েছে, ডাকাত বনাম সাধারণ মানুষের ক্রিকেট ম্যাচ, মানে একটা একটা মজা করে বানানো আচ্ছা, হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা বলার কোনো জায়গা নেই যে পরিস্থিতি এখনো খুব নিয়ন্ত্রণে, বিভিন্ন জায়গায় গোলমাল চলছে। বিশেষ করে গোপালগঞ্জে যেখানটা আপনি জানেন যে টুঙ্গিপাড়া, আপনি জানেন যে যেখানে ট্র্যাডিশনালি আওয়ামী লীগের অত্যন্ত শক্ত ঘাঁটি, সেখানে আওয়ামী লীগ ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে এবং শেখ হাসিনার কে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এই অভিযোগ তুলে। এবং গতকাল সেনাবাহিনীর বেশ কয়েকটা গাড়ি তারা জ্বালিয়ে দিয়েছেন এবং তারপরে সেনাবাহিনীর বেশ কিছু বাহিনী ট্যাঙ্ক গোপালগঞ্জে গিয়েছে। কিন্তু যেটা মূল যেটা উপযোগ্য বিষয় যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, যখন অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার শপথ নেওয়ার পরে বাংলাদেশ জুড়ে সহিংসতার ঘটনা অনেকটাই কমে গিয়েছে এবং এখন অধিকাংশ জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গোটা দেশের অধিকাংশ থানা সেগুলি কাজ করতে শুরু করেছে। খুব ভালো। এটা আমরা পরের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসলো, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো বটেই এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতেও একটি ব্যাপকভাবে একটি প্রচার চলছে যে ওখানে সংখ্যালঘুদের উপরে ভীষণভাবে অত্যাচার হচ্ছে এবং সংখ্যালঘুরা পালিয়ে আসছেন, তারা নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন সীমান্তে। হ্যাঁ, তারা চাইছেন যে এখানে চলে আসে এবং নানা রকম ভিডিও আমাদের দেশে সার্কুলেট করা হচ্ছে, যার মধ্যে আমরা কিছু ভিডিও আমরা দেখেছি যেগুলো ফেক ভিডিও চড়ানো হয়েছে। আমাদের এখানে রাজনৈতিক দল, শাসক দল দিল্লিতে, তাদের পক্ষ থেকেও তারা অনেক রকম কথা বলেছেন। একজন সাংসদ তো খোলাখুলি তরোয়ার হাতে নিয়ে প্রশিক্ষণের কথাও বলে ফেলেছেন। এখানে আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও নানা রকম কথা বলছেন। তুমি আমাকে একটা জিনিস বলো যে ওখানকার সংখ্যালঘুদের যে কথাটা বলা হচ্ছে এখানে, সেটার অবস্থা কি? সংখ্যালঘুদের অবস্থাটা ঠিক এক্স্যাক্টলি কি, এটা আমরা সবাই জানতে চাই। এক্ষেত্রে দুরকম ভাবে বিষয়টাকে দেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। প্রথমত, কেউ যদি বলেন যে সংখ্যালঘুদের ওপর কোনো রকম অত্যাচার হয়নি বা কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি, তিনি সঠিক কথা বলছেন না। নিঃসন্দেহে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, বেশ কিছু জায়গায় হামলা হয়েছে এবং কারা সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা করলো এখন সেটা কমে এসছে এবং এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হওয়া যে সহিংসতার ঘটনায় আপনি বিবিসি এবং আল জাজিরা, দুটি প্রসিদ্ধ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, তারা বিচার করে দেখেছে যে অধিকাংশ নিউজই ফেক। কিন্তু তার মানে সব নিউজই যে ফেক এরকম নয়। অন্তত দুজন সংখ্যালঘু তারা মারা গিয়েছেন এবং দুজনের মধ্যে একজনের ক্ষেত্রে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের প্রচুর মুসলিম ধর্মাবলম্বী নেতার উপরেও আক্রমণ হয়েছে, ঠিক তেমনি হিন্দু নেতা তার উপরেও আক্রমণ হয়েছে এবং হিন্দু যেহেতু তিনি, সেহেতু বিষয়টাকে একটা কমিউনাল অ্যাঙ্গেলে দেখার একটা চেষ্টা আওয়ামী লীগ করছে এবং তাদের সহযোগী শক্তি হিসেবে ভারতের রাজনৈতিক ক্ষমতা যারা আছেন তারাও করছেন, বিজেপি। কিন্তু এটা অস্বীকার করার কোনো কারণ নেই, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। প্রশ্ন হলো কারা সংখ্যালঘুদের উপর হামলা করলো। মূলত তিন ধরনের মানুষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশের যে শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের খুব খুব গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই গণ অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অধ্যাপক আনু মোহাম্মদ, তার আমি দীর্ঘ সাক্ষাৎকার করেছিলাম। আনু স্যার আমাকে যেটা জানাচ্ছেন এবং আমি নিজেও সেটাকে সঠিক বলে মনে করি, তিন ধরনের মানুষ সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন। এক, যারা সুযোগ সন্ধানী, যারা পরিস্থিতির সুযোগ নিয়ে জমি দখল করতে চান, লুটপাট করতে চান, তারা আসলে ভূমিদস্যু। সংখ্যালঘুরা যেহেতু সফট টার্গেট, তাই তারা তাদের উপর হামলা করছে। দ্বিতীয়, জামাতে ইসলামী সহ বিভিন্ন ইসলামিস্ট সংগঠনের যারা নতুন করে সক্রিয় হয়েছেন, তারা সংখ্যালঘুদের উপর হামলা করছেন। আবার এটাও ঠিক যে জামাতে ইসলামের আমির তিনিও বলেছেন যে আমরা সংখ্যালঘুদের ধর্মস্থান প্রোটেক্ট করব ইত্যাদি ইত্যাদি। তো সাম্প্রদায়িক কারণেও হামলা হচ্ছে। এবং তৃতীয়, আওয়ামী লীগের বেশ কিছু নেতা ইতিমধ্যে কিছু তারা ধরাও পড়েছেন
এবং সিলেটের সংখ্যালঘুরা, হিন্দু এবং বৌদ্ধরা স্পষ্টভাবে বলেছেন যে তাদের উপর যতগুলি হামলা হয়েছে সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এটা খুব অনেকে বলছেন ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে ব্যাখ্যা করে যদি তুমি বলো, এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। ব্যাপারটা খুবই সহজ সুব্রতদা, সেটা বুঝতে খুব সহজ রাজনীতির অঙ্ক। হ্যাঁ, আওয়ামী লীগ চাইতে গোটা বিশ্বের সামনে এমন একটা ছবি তুলে ধরতে যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা সেফ ছিলেন, এবং যেই আওয়ামী লীগের সরকার পড়ে গেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এখন তাদের উপর কমিউনাল হামলা হচ্ছে, এই অভিযোগ তারা তুলছেন। কিন্তু যেটা ফ্যাক্ট যেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও কিন্তু সংখ্যালঘুরা যে খুব ভালো ছিলেন সেরকম নয়। হিন্দু জনসংখ্যার হার আওয়ামী লীগের আমলেও প্রচুর পরিমাণে কমেছে। কাজেই এখন যেটা বর্তমান পরিস্থিতি, যে আবারও বললাম, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পরে হামলার পরিমাণ প্রচুর কমেছে। আপনি খেয়াল করেছেন গতকাল শাহবাগে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিরাট জনসমাবেশ করেছেন। সেখান থেকে তারা যে কথা বলেছেন যে তারা বাংলাদেশের মানুষ, তারা অধিকার চান, তারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন, কিন্তু তাদের যেন জীবন জীবিকা সম্পত্তি নষ্ট না হয়। বাংলাদেশের বামপন্থীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, এই দলগুলি তারা বিবৃতি দিয়েছে এবং তারা রীতিমতো রাস্তায় নেমে, বামপন্থীদের শক্তি সীমিত, কিন্তু এই সময়ের গণ অভ্যুত্থানের ফলে কোনো সীমিত শক্তি আসলে ঠিক আগের অবস্থানে থাকছে না, তারা অনেক বেশি মানুষ সমাবেশিত করতে পারছেন। তারা কিন্তু ঢাকার রাজপথে নেমে বার্তা দিয়েছেন এবং যে তারা স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, তেমনি সাম্প্রদায়িক হিংসা যদি ছড়ানোর চেষ্টা করা হয় তার বিরুদ্ধেও তারা লড়াই করবেন। শুধু বামপন্থীরাই নয়, আমরা দেখেছি অন্য রাজনৈতিক দলগুলো যারা এতদিন প্রায় রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি, যেমন বিএনপি বলেছেন, আসিফ নজরুল যিনি এই সরকারে আছেন তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অনেকেই বলেছেন। এবং সত্যি বলতে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর কিন্তু পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত। আরেকটি কথা আমি বলবো, আমি মিস করে গেলাম, এইবারের ঘটনা একটা ভেরি ইন্টারেস্টিং ছবি আমাদের সামনে আনছে। বাংলাদেশে দেখুন, সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা নতুন নয়। সেই 1964 সালে কলকাতাতেও দাঙ্গা হয়েছিল, ঢাকাতেও দাঙ্গা হয়েছিল, ঢাকেশ্বরী মন্দির আক্রান্ত হয়েছিল। সেই সময় যেমন মৌলানা ভাসানীর নেতৃত্বে পূর্ববঙ্গের সংখ্যালঘু মানুষদের ওপর আক্রমণ প্রতিরোধ করবার জন্য প্রচুর সংখ্যাগুরু মানুষ তারা এগিয়ে এসেছিলেন। তারপরে কিন্তু সেই ছবিটা ছিল, কিন্তু খানিকটা যেন ফিকে হয়ে এসেছিল। এবারে কিন্তু আমরা দেখছি, আপনিও খেয়াল করেছেন নিশ্চয়ই, গোটা বাংলাদেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, সংখ্যালঘুদের পাড়া পাহারা দিচ্ছেন, এবং দাঙ্গার বিরুদ্ধে লড়াই, এই যে একটা নতুন প্রবণতা, যেটা এই জেন জি যাদেরকে বলা হচ্ছে, এই নতুন প্রজন্মের আন্দোলনকারী, তাদের মধ্যে কিন্তু এটা একটা নতুন প্রবণতা, এবং আমার কাছে এটা খুবই স্বাগত জানানোর মতো একটা প্রবণতা বলে মনে হচ্ছে। এটা একটা অসম্ভব ইতিবাচক, আমিও লক্ষ্য করেছি যে এইটা সম্ভবত আমাদের সবার কাছেই শিক্ষণীয়, যে আমরাও অনেক সময় প্রতিবাদ করেছি সংখ্যালঘু আমাদের এখানে যখন নির্যাতন বিভিন্ন সময় হয়, কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যখন অত্যাচার হয় সেভাবে সংখ্যাগুরু সম্প্রদায় তাদের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ায়নি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এই চিত্রটাও দেখা যাচ্ছে। এই চিত্রটা ভীষণভাবে মনে হয় অনুপ্রাণিত করে একটা সম্প্রদায়, একটা সমাজকে, একটা সমাজকে চিনতে বাংলা একটা, এবং হ্যাঁ, এবং যে এই যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের যারা নেতৃত্বে যারা ছিলেন, সেই ছাত্রদের তারা প্রায় প্রত্যেকেই তারা কিন্তু এই বিবৃতি দিয়ে তারা সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সবসময় কিন্তু এই বার্তা দিচ্ছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই গণ অভ্যুত্থানের প্রধান শক্তি, যাদের দুজন প্রতিনিধি নাহিদ এবং আসিফ নতুন ক্যাবিনেটে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তারা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং হিন্দু সংখ্যালঘু মানুষদের সাথে কথা বলেছেন। এবং এটা সত্যি বলতে সুব্রতদা উৎসাহব্যঞ্জক তো বটেই, এবং তার চেয়েও বড় কথা অনেক শান্তির একটা দৃশ্য। আমরা যেন এই প্র্যাকটিসটা ভারতবর্ষে প্র্যাকটিস করতে পারি, এইটা আমাদের এনশিওর করা প্রয়োজন। হ্যাঁ, সেইটাই। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও আমরা, তুমি যেটা বললে যে একদম এটা তো ঠিক নয় যে ওখানে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয়নি, অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেই কারণগুলো তুমি ব্যাখ্যা করলে কেন হয়েছে, কি কি হয়েছে, এবং তিলকে তাল করে দেখানোর যে প্রবণতা এবং অর্ধসত্য প্রকাশ করা, যে উল্টো দিকটা, যে কয়েনের যে উল্টো দিকটাও আছে, টাকার মুদ্রার যে উল্টো দিকটাও আছে,
সেটা কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেকের শিক্ষণীয়। এরপরে আমরা যে বিষয়টা আসবো, যে এই নতুন অন্তর্বর্তী সরকারের যে তুমি যে চরিত্রটা এখনো পর্যন্ত এই কয়েকটা দিন, খুবই অল্প সময়, এই চরিত্রটা তুমি কিভাবে দেখছো? মানে এরা কি চাইছে, প্রথমেই কি করতে চাইছে, এবং তারপরে এদের ধাপে ধাপে কর্মপদ্ধতিটা কি হবে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং সত্যি বলতে এই প্রশ্নে আমরা যারা মানে আমি সাংবাদিক, কিন্তু আমার অবস্থান সরাসরি গণ অভ্যুত্থানের পক্ষে। কিন্তু তার কারণ আমি শেখ হাসিনার স্বৈরশাসন নিজে সামনে থেকে দেখেছি, এবং আমি নিজেও আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারিনি বাংলাদেশে শেখ হাসিনার একটা পুরো অটোক্রেটিক বা ফ্যাসিস্ট যাই বলবো, যে যেটাই হোক সেই রকম একটা শাসনে। কিন্তু যেটা এটাও মানে সত্যি কথাটা স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশ যেহেতু একটি ছোট দেশ, সেহেতু সবসময় তার রাজনীতি কোনো না কোনো বৃহৎ শক্তির দ্বারা পরিচালিত হয়, এটা নিয়ে অস্বীকারের কোনো জায়গা নেই। এবং বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার ভারতের দ্বারা সমর্থিত, এবং এটাও নিয়েও কোনো সংশয় নেই। চীন সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না, মূলত অর্থনৈতিকভাবে তারা হস্তক্ষেপ করে। সেই কারণে বিশ্ব জিও পলিটিক্সের অন্যতম বড় প্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, সবচেয়ে বড় প্লেয়ার, তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কার থাকবে এই নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা বহু প্রশ্নে হয়তো একমত, কিন্তু যেহেতু এটা ভারতের একদম পুরো টেরিটরির মধ্যে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে স্বাধীনভাবেই খেলতে, ভারতের দ্বারা যাতে নিয়ন্ত্রিত না হতে। এবং সত্যি কথা বলতে যে মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমরা যারা মূলত বাঁ দিক থেকে চিন্তা করি তারা তার যে ক্ষুদ্র ঋণ যে প্রকল্প, সেটাকে আমরা আমরা তার সাথে একমত নই অনেকেই। এবং সত্যি কথা বলতে আমরা মনে করি যে তার মাধ্যমে দারিদ্র্যকে ব্যবহার করা হয়, এরকম একটা আমাদের আমাদের জায়গা থেকে এরকম মনে হয়। কিন্তু এটাও সত্যি যে মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে সবচেয়ে গ্রহণযোগ্য বাঙালি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি, তিনি নোবেল লরিয়েট, এবং তিনি সরাসরি অভিযোগ তার বিরুদ্ধে তিনি মার্কিন লবির লোক, তিনি মার্কিন লবির লোক। এটা একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ চরিত্র এই সরকারের। আবার ইন্টারেস্টিংলি আপনি যদি এই সরকারকে একটু আমরা তলিয়ে দেখি, তাহলে দেখবো যে এই সরকারে এমন মানুষজনরা রয়েছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমী যে সাম্রাজ্যবাদী শক্তি তার বিরুদ্ধে তীব্র সরব হয়েছেন। আপনি জানেন যে এই সরকারে ফরিদা আক্তার আছেন, আমাদের শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, যিনি যিনি নারী অধিকার আন্দোলনের কর্মী, এবং তার আরেকটি পরিচয়, গুরুত্বহীন পরিচয়, কিন্তু জাস্ট যেহেতু তার পার্টনারের নাম অনেক বেশি পরিচিত বলে আমি বলছি, তিনি ফরহাদ মাঝার, কবি ফরহাদ মাঝার, তার তার পার্টনার, তারা একসঙ্গে থাকেন দীর্ঘদিন। তো তিনি কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দীর্ঘদিন ধরেই। তার সঙ্গে আমার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমার সেটা একটা বিষয়। এছাড়া এই সরকারে আপনি সাগর রুনি হত্যাকাণ্ডের কথা জানেন, তাদের বাড়ির মানুষ এই সরকারে আছেন, দুজন ছাত্র প্রতিনিধি এই সরকারে আছেন, একজন এমন একজন মানুষ আছেন চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষ, যিনি কিন্তু আবার অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ ঘরানারই প্রতিনিধি, এবং আওয়ামী লীগ আমলেও তিনি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। আসিফ নজরুল আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অত্যন্ত পপুলার অধ্যাপক, তিনি আছেন। এবং আমি তো অন্তত জানি, আমি এই মুহূর্তে নাম করছি না, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের একাংশের অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, তিনিও কিন্তু এই সরকারে আছেন। এই সরকারের চরিত্রটা অদ্ভুত, মানে এটা একটা সত্যিকারের জগা খিচুড়ি সরকার। এবারে আমাদের দেখতে হবে এই সরকার কোন দিকে যায়। আমি আবারও আমার অনুজ, আমার ছোট ভাইয়ের মতো, এবং বাংলাদেশের অন্যতম উজ্জ্বল ছাত্রনেতা, এই মুহূর্তের উজ্জ্বলতম ছাত্রনেতাদের একজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, আমি মেঘকে কোট করছি, মেঘ আমাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে যে এই সরকার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো যে এই সরকারটাকে ক্ষমতায় বসিয়েছে গণ অভ্যুত্থান। এই সরকার অনেকটাই জনতার রাজনৈতিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এবং জনতার এই সরকারের সঙ্গে দেন দরবার করবার, বার্গেইন করবার যে ক্ষমতা, সেটা জনতার অনেক বেশি। মানে মেঘমল্লারদের বক্তব্য অনুযায়ী যদি এই সরকার মার্কিন স্বার্থে পদক্ষেপ নেয়, এমন পদক্ষেপ নেয় যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি তৈরি বা ইত্যাদি করবার চেষ্টা করে, তাহলে জনগণ কিন্তু এই সরকারকে প্রতিরোধ করবে। এবারে আমি জানি না যে এই মন্তব্য নিছক আশাবাদ বা নিছক একটা প্রত্যাশার উপর ভিত্তি করে করা, নাকি এর বাস্তবের মাটিতে এর কোনো ভিত্তি আছে, সেটা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে।
হ্যাঁ, চমৎকার, এটা তুমি খুব সুন্দর বললে। কিন্তু একটা জিনিস আমি আবার একটু পুরনো কথাই বলছি, একটু ফ্যাসিস্ট যে সরকারের কথা বারবার উঠেছে, তুমি যেটা বললে তুমি ওখানে গিয়ে কাজ করতে, আমি সম্প্রতি তোমার কিছু লেখা দেখছিলাম তোমার, তার মধ্যে একটা জায়গায় তুমি খুব উল্লেখ করেছো ওখানকার আয়নাঘর, গুম ঘরের কথা, যেটা আয়নাঘর হিসেবে পরিচিত। হ্যাঁ, তো এই এই এটা একটা, বিভক্ত জিনিস। হ্যাঁ এটা একটু যদি তুমি তো, আমাদের দর্শকদের অনেকেই এটা জানতে কি চাইবে। বলবো, মানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, বামপন্থী রাজনীতি, প্রগতিশীল রাজনীতির এত কিছু আমাদের, আমরা জানতামই না সুব্রতদা যে আমাদের পাশের দেশে, আমাদের পড়শি দেশ, সেখানে আমরা অনেকেই জানতাম না, সেখানে একটা এরকম বিভৎস একটা নারকীয় একটা অত্যাচারের একটা জায়গা রয়েছে। আয়নাঘর হচ্ছে শেখ হাসিনা পরিচালিত বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার এবং তার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিশেষ গোপন কারাগার, বিশেষ গোপন কারাগার। এবং সেখানে বিরোধী রাজনৈতিক মতের বহু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো, বিনা বিচারে তুলে নিয়ে যাওয়া হতো। তা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদের চোখ কালো কাপড়ে বেঁধে রেখে দেওয়া হতো। একটা ছোট্ট ঘর, সেখানে তাদেরকে রেখে দেওয়া হতো এবং বিভৎস 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 অত্যাচার করা হতো। এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে সমস্ত টর্চার ম্যানুয়াল আছে সেগুলো সেখানে তার বন্দীদের ওপর, রাজনৈতিক বন্দীদের ওপর প্রয়োগ করা হতো। এবং এবং শুনতে কেমন অদ্ভুত লাগে, আপনি নিশ্চয়ই জানেন যে উম, বিখ্যাত উপন্যাস টেল অফ টু সিটিজ, টেল অফ টু সিটিজ এ ওই বাস্তিলের নিচের এরকম কারাগারের কথা ছিল। এখানে বহু বহু বছর ধরে আটকা পড়েছিলেন মানুষ, যাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি কখনো। বিপ্লব তাদেরকে মুক্ত করেছিল, কিন্তু মুক্ত করেছিল যখন তারা অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কারুর বহু বছর গায়ের যে চামড়ায় কোনো রোদ পড়েনি, চামড়া ফ্যাকাশে হয়ে গেছে। একই রকম ঘটনা এই আয়নাঘরে এরকম হয়েছে। বিপ্লব, বা বিপ্লব নয়, গণ অভ্যুত্থান আয়নাঘর থেকে এমন বন্দীকে মুক্তি দিয়েছে, তিনি 10 বছর পরে বেরিয়ে এসে দেখেছেন তার স্ত্রীকে কিছুদিন আগে তাঁরই মা, মানে সেই মহিলার যিনি শাশুড়ি, তিনি অন্য জায়গায় উদ্যোগ নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, যে ছেলে আর তো ফিরবে না, ছেলের কোনো খবর নেই। মাইকেল চাকমা আমাদের বন্ধু, আমাদের 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 খুব কাছের জন, অনেকের, মাইকেল চাকমা, তার কোনো খোঁজ ছিল না সুব্রতদা, বছরের পর বছর। ওটা বাংলাদেশ জুড়ে লেখা হয়েছে মাইকেল চাকমা কোথায়। এই ও গণ অভ্যুত্থানে সে ওই মাইকেল চাকমাকে মুক্ত করেছে। একটা অবিশ্বাস। আমার খবরটা পেয়ে নাজিবের কথা মনে পড়ছিল, জে নিউ ঠিক। এর নাজিব। আমি জানি না আমাদের দেশে এরকম কোনো আয়নাঘর আছে কিনা, সেখান থেকে কাউকে কখনো মুক্ত হতে হবে কিনা। এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, বাংলাদেশের নেত্র নিউজ, তানসিম খলিল, তিনি এটা বিদেশ থেকে পরিচালনা করেন। আহ তারা এই আয়নাঘর নিয়ে দুটো ডকুমেন্টারি করেছিলেন। আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা দেখুন, আপনারা প্লিজ জানুন যে মুক্তিযুদ্ধের কথা বলো একটা সরকার, সে কতটা বিভৎস, কতটা নৃশংস, কতটা কুৎসিত হতে পারে, কতটা নির্মম হতে পারে। আয়নাঘর একটা অদ্ভুত কাব্যিক নাম, এটাই সবচাইতে প্যাথেটিক বোধহয়। সেটাই। এরকম একটা নির্যাতনের কারখানা, এরকম একটা মানে বিশ্বের সবচাইতে ভয়াবহ টর্চার ম্যানুয়াল গুলো যেখানে রাজনৈতিক ভিন্ন মতের মানুষদের উপর প্রয়োগ করা হয়, তার নাম আয়নাঘর। সে যে কি বিভৎস, প্রচুর বিবরণ এখন বেরিয়ে আসছে, সেগুলো অনেকগুলো ইন্টারনেটে লভ্য। আপনারা প্লিজ পড়ুন, আমরা সবাই পড়ি, আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক যে গণ অভ্যুত্থানের পরে প্রচুর নৈরাজ্য হচ্ছে। আমি হাত জোর করে প্রশ্ন করব যে গণহত্যা এবং নৈরাজ্যের মধ্যে কোনটা কম গ্রহণীয় আপনাদের কাছে, আমাদের কাছে? যেখানে সহস্রাধিক মানুষকে গুলি করে মেরে ফেলা হলো, যেখানে দশকের পর দশক আয়নাঘরের মতোটা আবু ঘ্রাইব অব বাংলাদেশ এটাকে বলা যায়, সেটা চালানো হচ্ছিল, তার পতনটা বোধহয় খুব দরকার ছিল। এবারে গণ অভ্যুত্থানেরও কিছু ত্রুটি রয়েছে, বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ত্রুটি রয়েছে, সেগুলো ডেফিনেটলি সমাধান করবেন বাংলাদেশের মানুষ। যদি না করেন, এদেরকেও সরে যেতে হবে। কিন্তু আয়নাঘর একটা অদ্ভুত রূঢ় বাস্তবতা, অদ্ভুত যন্ত্রণাময় বাস্তবতা, অদ্ভুত নির্মম বাস্তবতা। এইসব বিবরণ আসলে পড়লে স্থির থাকা যায় না। ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। ঠিকই বলেছো। আমরা এটা শুনে তুমি যে বর্ণনা দিলে, যারা শুনলেন আমার মনে হয় প্রত্যেকেরই মানে অদ্ভুত লাগবে এবং রোমহর্ষক একটা জিনিস। তো এরকম একটা সভ্য জায়গায় যেটা হতে পারে, একটা সভ্য দেশে যেটা হতে পারে, একটা সরকার এটা করতে পারে,
যারা নিজেদের দাবি করে যে আমরা জনগণের সরকার, তো সেই রকম একটা করতে পারে, এটা ভাবা যায় না। ঠিক আছে, তুমি খুব সুন্দর আজকে বর্ণনা করলে। আমি একটা শেষ তোমাকে প্রশ্ন করবো, যে প্রশ্নটার মধ্যে এখন নতুন সরকার যারা এসছেন, অন্তর্বর্তী সরকার যেটা, সেইটা ভারত, আমরা চাই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও ভালো হোক, তারাও এগিয়ে আসুক, আমরাও এগিয়ে যাই। তো এইটা কীরকম তুমি আশা করছো, কীরকম প্রত্যাশা করছো ভারতের সঙ্গে পড়শি দেশের কীরকম সম্পর্ক তারা? নতুন সরকারকে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে গণচীন, বিশ্বের বিভিন্ন দেশ তারা স্বীকৃতি দিয়েছে। আমি আশা করব যে নতুন সরকারের সঙ্গে ভারত সরকার নিশ্চয়ই তারা একটা আলাপ আলোচনায় যাবে, এবং শেখ হাসিনা, যার বিচার হওয়ার কথা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তিনি যে 20 দিনের মধ্যে সহস্রাধিক মানুষকে মারলেন এবং এতদিন ধরে এত মানবাধিকার বিরোধী অপরাধ করেছেন, তাকে ভারতে আশ্রয় দেওয়াটা ঠিক নয়। এর ফলে আমরা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছি, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের দাবি মেনে নিয়ে শেখ হাসিনা এবং তার যে সব অনুচররা ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নোবেল লরিয়েট মিস্টার ইউনূসের যে সরকার, তার কাছে বিচারের জন্য অবশ্যই পাঠিয়ে দেওয়া উচিত। তবে আদেও এই জিনিসটা হবে কিনা সেটা আমি এখনো নিশ্চিত নই, কারণ আমি জানি না ভারত সরকার কি অবস্থান নেবে। তবে এটা আশা করা যায় যে কোনো হঠকারী পদক্ষেপ নিশ্চয়ই ভারত সরকার নেবে না। আবারও আমি আপনার প্রোগ্রামে আগে বলেছিলাম, এখানে আবারও বলছি, যে কিছুদিন আগে মালদ্বীপে ইলেকশন হয়, সেখানে একটি দল তারা ইন্ডিয়া আউট স্লোগান তোলে এবং তারা নির্বাচনে জিতে যায়। এটা কিন্তু ভারতের জন্য ভালো প্রবণতা নয়। নেপালের প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকুমার দহল, প্রচন্ড মাওয়িস্ট সেন্টার পার্টির নেতা। তিনি দিল্লিতে এসে জেপি নাড্ডার অফিসে গিয়ে তিনি মিটিং করে এসেছিলেন, এবং তার কিছুদিন বাদেই এখন আমরা দেখতে পাচ্ছি যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এর নেতা কেপি ওলি, এবং বাংলাদেশেও এই অবস্থা। কাজে আমার মনে হয় যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের যে মতামত, তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রচুর রক্তের বিনিময়ে একজন স্বৈরশাসককে তাড়িয়ে দিলেন, সেই স্বৈরশাসককে সমর্থন না করে, এবং গোটা পৃথিবী যে স্বৈরশাসককে আশ্রয় দিচ্ছে না, বা ভারতেরও উচিত যে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরিবর্তে। চমৎকার বললে তুমি। আমার মনে হয় আমাদের দর্শকরা তোমার এই আজকের বক্তব্য থেকে অনেক নতুন তথ্য যেমন পেলো, তেমন অনেক চিন্তার খোরাকও পেলো। আমি সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা এই অনুষ্ঠান শুনে আপনাদের মনের মধ্যে যা আসছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনি জানাবেন। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা অনুষ্ঠানটা পুরো দেখলেন তাদের সবাইকেও নমস্কার।